আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটবের মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ৩ বছর আজ। নিহতদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে এই নৃশংস জঙ্গি হামলার ৩য় বছর উপলক্ষে এক অনুষ্ঠানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, হলি আর্টিজানের মতো আর কোনো হামলার সক্ষমতা জঙ্গিদের এখন নেই। হলি আর্টিজানের পর শোলাকিয়া ঈদ জামাত বাদ দিলে সিলেটে একটি সেকেন্ডারি অ্যাটাক ছাড়া আর কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। এদিকে একই অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান, সবাইকে সমন্বিতভাবে জঙ্গি দমনে এগিয়ে আসতে হবে। এ সময় বিএনপির পক্ষ থেকেও নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আমরা অপারেশনের নাগরিক উদ্যোগের মাধ্যমে এই জঙ্গিবাদের যে এই মতবাদকে পরাস্ত করে যে জঙ্গি হামলা ঠেকানো সম্ভব হবে এবং পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার যে কোনো প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করে দিব। হলি আর্টিজান ঘটনায় যারা যে সমস্ত জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল তাদেরকে আমরা দেশের সকল গোয়েন্দা সংস্থা, আইন রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে তাদেরকে আমরা নিশ্চিহ্ন করেছি। সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন এবং পরাস্ত না হওয়া পর্যন্ত দেশবাসীকে, আমাদের সবাইকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এদিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় মারা যান পুলিশের 2 কর্মকর্তা ও 17 বিদেশি সহ মোট 21 জন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় 5 হামলাকারী। নিম্ন আদালতে মামলার বিচার কাজ শেষ পর্যায়ে এ বছরই রায় হতে পারে বলে আশা আইনজীবীদের। জুবাইর সানির রিপোর্ট, দেখুন বিস্তারিত। ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলাটি হয় 2016 সালের 1 জুলাই। রমজান মাস, মসজিদে মসজিদে চলছে তারাবির নামাজ। এর সুযোগ নিয়ে কয়েকজন অস্ত্রধারী ঢুকে পড়ে রেস্তোরাঁয়। শুরু করে এলোপাতাড়ি গুলি, জিম্মি করে বিদেশি নাগরিক সহ 35 জনকে। খবর পেয়ে রাত 10:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রেস্তোরাঁর গেটের দিকে এগিয়ে গেলে গ্রেনেড ছোড়া হয়। আহত হন প্রায় 50 জন পুলিশ। মারা যান পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। এরপর পুরো এলাকা ঘেরাও করে রাখে র্যাব, পুলিশ, বিজিবি। ছুটে আসে সেনাবাহিনীর বিশেষ ইউনিট। পরদিন ভোরে পুলিশ, র্যাব, বিজিবি, সেনা ও নৌবাহিনীর কমান্ডোদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালায়। ঘণ্টাব্যাপী অভিযান শেষে উদ্ধার করা হয় একজন জাপানি সহ 13 জিম্মিকে। বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা ঘটনায় জঙ্গিরা ওই রাতে হত্যা করে 20 জনকে, যাদের 9 জন ইটালির, 7 জন জাপানি, 3 জন বাংলাদেশি ও 1 জন ভারতীয় নাগরিক। কমান্ডো অভিযানে 5 হামলাকারীও প্রাণ হারায়। পরে ঘটনাস্থল থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাকে পরবর্তীতে রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে শনাক্ত করা হয়। ঘটনার 2 বছর পর গত বছরের 23 জুলাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এর মধ্যে মামলার প্রায় 100 সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এ বছরের মধ্যে মামলার বিচার কাজ শেষ হবে বলে আশা করছেন আইনজীবীরা। এই চার্জ গঠনের পরে প্রত্যেকটা তারিখেই 2 জন, 3 জন, 4 জন, 5 জন সাক্ষী আদালতে উপস্থাপন হচ্ছে। আমরা আশা করছি যে এইভাবে এই মামলার সাক্ষ্য চলছে, তাতে করে আমরা আশাবাদী যে এই বছরের মধ্যে এই মামলাটার সাক্ষী শেষ করতে পারবো এবং মামলার কার্যক্রম শেষ করতে পারবো। ঘটনার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ বেশ কয়েক অভিযুক্ত নিহত হওয়ায় চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। জীবিত 8 আসামির বিচার চলছে। জুবাইর সানি, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানের হলি আর্টিজানের সামনে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আপেল, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কারা কারা এসছেন বলে জানতে পেরেছেন? হলি আর্টিজান বেকারিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলা যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। এরই মধ্যে কিন্তু র্যাব,
পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকেও একটি দল এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। আর আপনাকে একটু বলে রাখি যে যখন শ্রদ্ধা নিবেদনের পর কাউন্টার টেরোরিজমের ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আমাদের সাথে কথা বলেছেন, উনি যেটি বলেছেন যে এখন যে জঙ্গিবাদের যে বর্তমান যে অবস্থা রয়েছে, হোলি আর্টিজানের মতো ভয়াবহ কোনো ধরনের নাশকতা করা তাদের কোনো শক্তিমত্তা এখন তাদের নেই। তাদের যে কাঠামো রয়েছে, সাংগঠনিক কাঠামো, সেটি একদম গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ উনি আমাদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে যেহেতু জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, শুধু হচ্ছে একটি দেশের এটি সমস্যা নয়, তো সবাইকে সম্মিলিতভাবে নিয়েই এই জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে এবং এই জন্য উনি জনগণের সহযোগিতা চেয়েছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি আপনাকে যে এর মধ্যে কিন্তু বিদেশি অনেক নাগরিক এই ঘটনাস্থলে আসছেন এবং তাদের যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আর এরা দুপুর 1টা পর্যন্ত এই যে হোলি আর্টিজানের এই যে প্রাঙ্গণ রয়েছে সেটি খোলা রাখা হবে এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তাদের জন্য 1টা পর্যন্ত এটি উন্মুক্ত রাখা হয়েছে। সাবরিনা। আপিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আবারও যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর হলি আর্টিজানের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বেলা 10:30টায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে দেখতে সিএমএইচ-এর আইসিইউতে গেছেন। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙা এমপি সহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তিনি এখনও অক্সিজেন সাপোর্টে রয়েছেন। রোববার রাত 11:30টায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুপুর 12:30টায় জাতীয় পার্টির বনানী অফিসে এরশাদের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করবেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাড়িধারা প্রেসিডেন্ট পার্কের সামনে আছেন সহকর্মী এহতেরামুল হক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। এহতেরাম, এখন এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? জি সাবরিনা, আপনাকে প্রথমেই আমি বলি যে আমি এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্ক না, আমি তার বনানী কার্যালয়ে আছি এবং এখানে আসলে কিছুক্ষণ পর অর্থাৎ 12:30টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যে তথ্যটি আছে সেটি গণমাধ্যমের কাছে জানাবেন। এই কারণে আমরা গণমাধ্যম কর্মী সহ দলের যে সিনিয়র নেতারা আছে তারা ইতিমধ্যে এই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং তার শারীরিক অবস্থার অবনতি গতকাল সকাল থেকে শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে আমাদেরকে দলের সিনিয়র নেতৃবৃন্দ যেটি জানিয়েছে যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তাকে এখনো যে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে সেই অবস্থার মধ্যে আছে এবং ইতিমধ্যে কিন্তু এরশাদ যেখানে চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ, সেখানে দলের সিনিয়র নেতা কর্মী থেকে শুরু করে অন্যান্য দল এবং কিছুক্ষণ আগে অর্থাৎ সকালের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাকে দেখেছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার শরীরে যে ফুসফুসে যে পানি এবং ইনফেকশন আছে সেটি কিন্তু কমানোর জন্য কিছু ওষুধ পরিবর্তন করা হয়েছে এবং তার অবস্থাটি অপরিবর্তিত রয়েছে। তবে আমরা আর কিছুক্ষণ পরেই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের আছেন তার কাছ থেকে আসলে জানতে পারবো, তখন আপনাকে পরবর্তীতে আরো আপডেট দিতে পারবো। সাবরিনা। ইহতেরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীতে হোসেন মোহাম্মদ এরশাদের বনানী কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী এহতেরামুল হক। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত 4 জন, বাকি 4 জন বন্ড গ্রুপের সদস্য। এদিকে ঘটনার 6 দিনেও মূল আসামি নয়ন ও রিফাত ফরাজি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বরগুনাবাসীর মধ্যে। রোববার জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। তবে পুলিশ বলছে মূল আসামিদের ধরতে বরগুনা সহ সম্ভাব্য সব স্থানে সাঁড়াশি অভিযান চলছে। পাঁচ দিনের সরকারি সফরে বিকেলে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর আমন্ত্রণে শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক
ফোরাম WF বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ক্লস শোয়াবের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিকেলে কোঅপারেশন ইন দ্য প্যাসিফিক রিম শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন। সফরে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের এক সম্বর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন। এবারের সফরে চীনের সঙ্গে অর্থনৈতিক, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি এবং পর্যটন সহ বিভিন্ন খাতে 8টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।